হ্যালো ফ্রেন্ড, 3 ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি কাশীনাথ দিগার। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো ইকোসিস্টেম অ্যান্ড ইট কম্পোনেন্ট। পরিবেশের প্রত্যেক জীব তার নিজ নিজ অজীবজাত উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট এবং জৈব উপাদান বা বায়োটিক কম্পোনেন্ট নিয়ে গঠিত। বিশেষ করে উদ্ভিদ ও প্রাণীর জৈব পরিবেশটা গঠিত হয়। পরিবেশের মধ্যে জীব ও জড়ের মধ্যে সবসময় একটা পারস্পরিক আন্তঃক্রিয়া বা ইন্টারেকশন দেখা যায় এবং জীববিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে যে আন্তঃসম্পর্ক সম্পর্কে আলোচনা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলা হয়। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হলো ইকোলজির কার্যকরী একক এবং এই ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1869-এ। ইকোলজি শব্দটা দুটো গ্রিক ওয়ার্ড, ওইকোস যার অর্থ হাউস, হ্যাবিটেশন অর প্লেস অফ লিভিং, এবং লোগোস অর্থাৎ স্টাডি। অর্থাৎ যদি ডিফিনেশন দেখি আমি বলি, ইকোলজি ইজ দ্য স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ পরিবেশের জড় বস্তু এবং জৈব বস্তুর সঙ্গে বিভিন্ন জীবগোষ্ঠীর যে আন্তঃসম্পর্ক তাই হলো ইকোলজি। ইকোলজিক্যাল যে কম্পোনেন্ট, ইকোসিস্টেমের যে কম্পোনেন্ট, এটা প্রধানত দুরকম, বায়োটিক কম্পোনেন্ট এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টে গঠিত হয়। বায়োটিক কম্পোনেন্টের মধ্যে থাকে প্রোডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। প্রোডিউসাররা হলো যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, গ্রিন প্ল্যান্ট, এবং কনজিউমার আবার 3টে ভাগে বিভক্ত। এক হচ্ছে প্রাইমারি কনজিউমার, যারা হচ্ছে প্রোডিউসারদের খাদ্য হিসেবে গ্রহণ করে। সেকেন্ডারি কনজিউমার, যারা প্রাইমারি কনজিউমারদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এবং টার্সারি কনজিউমার, যারা সেকেন্ডারি কনজিউমারদের খাদ্য হিসেবে গ্রহণ করে। আর ডিকম্পোজার হলো যারা প্রোডিউসার এবং কনজিউমারদের ডেড বডির ওপর নির্ভর করে এবং তাদের বডিকে ডিকম্পোজ করে পরিবেশে মুক্ত এলিমেন্টসের সংযোজন ঘটায়। আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট হলো এয়ার, ওয়াটার, উইন্ড, সয়েল, টেম্পারেচার, রেইনফল এটসেট্রা। এগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা অজীবজাত উপাদান। অ্যাবায়োটিক বা নন লিভিং কম্পোনেন্ট হচ্ছে এটা ফিজিক্যালি বা কেমিক্যাল, দুরকম হতে পারে। এরা ইকোসিস্টেমে একটা কালেকটিভলি কমিউনিটি ফর্ম করে, যেটাকে অ্যাবায়োটিক কম্পোনেন্টস বা অ্যাবায়োটিক কমিউনিটি বলা হয়। যেমন হচ্ছে ক্লাইমেট, সয়েল, ওয়াটার। অ্যাবায়োটিক কম্পোনেন্টের ফিজিক্যাল কম্পোনেন্টগুলো হচ্ছে এয়ার, ওয়াটার, সয়েল, সানলাইট। আর কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে যারা হচ্ছে প্রয়োজনীয় অপর নিউট্রিয়েন্ট, হচ্ছে পরিবেশের জীবেদের নিউট্রিয়েন্টসের জন্য যেগুলো প্রচুর পরিমাণে এসেনশিয়াল। তার মধ্যে অর্গানিক সাবস্টেন্স হচ্ছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটস এটসেট্রা। আর ইনঅর্গানিক সাবস্টেন্স প্রায় অল মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট। যেমন হচ্ছে মাইক্রো এলিমেন্টের মধ্যে অ্যালুমিনিয়াম, কোবাল্ট, জিঙ্ক, কপার, এবং ম্যাক্রো এলিমেন্টসের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম প্রভৃতি। এগুলো হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড, হচ্ছে অ্যাবায়োটিক উপাদানে। এবং বায়োটিক কম্পোনেন্ট হলো লিভিং অর্গানিজম বা লিভিং মেম্বার ইন অ্যান ইকোসিস্টেম। অর্থাৎ পরিবেশের মধ্যে জীবন্ত উপাদানগুলো হলো বায়োটিক কম্পোনেন্ট। যেমন হচ্ছে প্ল্যান্ট, তারা প্রডিউসার হিসেবে কাজ করে, অ্যানিম্যাল কনজিউমার হিসেবে কাজ করে, এবং মাইক্রো অর্গানিজম বা ডিকম্পোজার হিসেবে পরিবেশের মধ্যে অবস্থান করে। যদি আমরা বায়োটিক কম্পোনেন্ট ক্লাসিফিকেশন করি তাহলে আমরা বায়োটিক কম্পোনেন্টে প্রধান 3টি ভাগ পাবো। তার মধ্যে হচ্ছে প্রোডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। প্রোডিউসাররা হলো যারা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। বাস্তুতন্ত্রে যেসব উপাদানগুলো নিজেদের খাদ্য নিজেরা সালোকসংশ্লেষ পদ্ধতিতে তৈরি করতে পারে, যেমন হচ্ছে গ্রিন প্ল্যান্ট, ট্রিজ। ফটোসিনথেসিস কি না, গ্রিন পিগমেন্ট কল ক্লোরোফিল যারা প্রেজেন্ট থাকে উদ্ভিদদের পাতাতে, এবং তারা কার্বন ডাইঅক্সাইড এবং H2কে
H2 এর উপস্থিতিতে সূর্যালোকের সাহায্যে কার্বোহাইড্রেট তৈরি করে, যেমন C6H12O6, সেই সঙ্গে 6O2 অক্সিজেন এবং 6H2O জল, অর্থাৎ 6 অণু জল পরিবেশে মুক্ত করে, এবং এই পদ্ধতিটা হচ্ছে ফটোসিনথেসিস। কনজিউমার বা হেটারট্রপ, হলো হচ্ছে হেটারট্রপ কথা হচ্ছে আদার নারিশমেন্ট, অর্থাৎ যারা অন্যের উপর পুষ্টির জন্য নির্ভর করে, এবং এদের মধ্যে হচ্ছে বেশিরভাগ প্ল্যান্ট এটিং স্পিসিস, যেটা হচ্ছে প্রাইমারি কনজিউমার হিসেবে ধরা হয়। প্রাইমারি কনজিউমার হলো হার্বিভোর বা প্ল্যান্ট এটার্স, যারা প্রাইমারি কনজিউমার অলসো কল হার্বিভোর, দে আর ডাইরেক্টলি ডিপেন্ড অন প্ল্যান্ট ফর দেয়ার ফুড, যেমন হচ্ছে ইনসেক্ট, গোট, ডিয়ার, কাউ, হর্স এটসেট্রা, এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার। আর সেকেন্ডারি কনজিউমার বা গৌণ খাদক, যেসব খাদক প্রাথমিক খাদকের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এবং মানে তারা ডিরেক্টলি ডিপেন্ড করে হার্বিভোরদের উপর বা প্রাথমিক কনজিউমারদের উপর। তাদের মধ্যে যেমন হচ্ছে ফগ, ক্যাট, স্নেক, ফক্স প্রভৃতি, ছোট মাছ, পাখি। আচ্ছা, টার্সিয়ারি কনজিউমার বা প্রগৌণ খাদক। টার্সিয়ারি কনজিউমাররা হলো যেসব খাদক গৌণ খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং এরা অনেক সময় প্রাথমিক খাদ্যদেরও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তারা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার, যারা খাদ্য শৃঙ্খলের এবং সর্বোচ্চ স্তরে অবস্থান করে, যেমন হচ্ছে লায়ন, টাইগার্স, বাজ পাখি, হাঙর, তিমি প্রভৃতি। এবং ডিকম্পোজার বা মাইক্রো কনজিউমার, মাইক্রো অর্গানিজম বা এরা হচ্ছে আণুবীক্ষণিক মৃতজীবী জীব সম্প্রদায়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসেটিস প্রভৃতি। এদের বিয়োজক বা ডিকম্পোজার বলা হয়। এরা মৃত উদ্ভিদ ও প্রাণীদের প্রোটোপ্লাজমের জটিল যৌগকে ভেঙে দেয়, অর্থাৎ বিয়োজিত করে, যেমন ডিউরিং দ্য ডিকম্পোজিশন ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট আর রিলিজড। এবং এরা কি করে না, এই পদার্থে কিছুটা তারা যে দ্য ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট টুগেদার উইথ আদার অর্গানিক সাবস্টেন্স আর ইউটিলাইজড বাই দ্য প্রডিউসার ফর দ্য সিনথেসিস দেয়ার ওন ফুড। এবং এরা কি করে, এটা মৃত উদ্ভিদদের প্রোটোপ্লাজম জটিল যৌগগুলোকে ভেঙে কিছুটা ওরা নিজেদের দেহ গঠনের কাজে লাগায়, বাকিটাকে অজৈব লবণরূপে প্রকৃতিতে ফিরিয়ে দেয়, এবং পরবর্তীতে উৎপাদক বা উদ্ভিদেরা তা পুনরায় খাদ্য হিসেবে গ্রহণ করে। পরিবেশে একটা নিউট্রিয়েন্ট সাইকেলটাকে এরা সবসময় চালু রাখে। ইকোলজিকে তার প্যাটার্ন অনুযায়ী আমরা যদি ভাগ করি, তাহলে আমরা পাবো অ্যাকোয়াটিক ইকোলজি এবং টেরেস্ট্রিয়াল ইকোলজি। অ্যাকোয়াটিক ইকোলজি হলো ম্যারিন ইকোলজি বা নোনা জলের বাস্তুতন্ত্র, যেমন হচ্ছে সমুদ্র, খাঁড়ি, লবণাক্ত জলে হ্রদ, এগুলো হচ্ছে ম্যারিন ইকোলজি। আর ফ্রেশ ওয়াটার ইকোলজি হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, মিষ্টি জলের হ্রদ বাস্তুতন্ত্র, এগুলো হচ্ছে ম্যারিন ওয়াটার ইকোলজি। আর স্ট্রিম ইকোলজি হলো নদী বা ঝর্ণার যে বাস্তুতন্ত্র, তাকে বলা হয় স্ট্রিম ইকোলজি। আর টেরেস্ট্রিয়াল ইকোলজি আমরা তিনটে ভাগ পাবো, যার হচ্ছে চারণভূমির বাস্তুতন্ত্র বা গ্রাসল্যান্ড ইকোলজি, ফরেস্ট ইকোলজি বা বনের ভূমির বাস্তুতন্ত্র, এবং ডেজার্ট ইকোলজি বা মরুভূমির বাস্তুতন্ত্র। এই হচ্ছে ইকোলজির প্যাটার্ন অনুযায়ী ইকোলজির ভাগ। ইকোটোন হচ্ছে এমন একটা জোন বা জাংশন বা ট্রানজিশন এরিয়া যেখানে দুটো বায়ম পরস্পরের সঙ্গে মিশেছে, অর্থাৎ মানে দুটো কমিউনিটিস মিট টুগেদার এবং ইন্টারগেট, যেখানে একে অপরের সঙ্গে ইন্টারগেট করতে পারে। যেমন হিসেবে উদাহরণস্বরূপ যদি ধরি ম্যানগ্রোভ ফরেস্ট এবং সমুদ্রের বাস্তুতন্ত্র, যেটা তাদের যে ট্রানজিশনাল এরিয়া, সেই ট্রানজিশনাল এরিয়াটাকে বলা হচ্ছে ইকোটোন। এরকম আদারও অন্যান্য উদাহরণস্বরূপ যেমন গ্রাসল্যান্ড, মানে গ্রাসল্যান্ডের সঙ্গে ফরেস্ট। আচ্ছা, ইস্টুয়ারি মানে বিটুইন ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার। রিভার ব্যাঙ্ক বা মার্শল্যান্ড, যেমন হচ্ছে ড্রাই এবং ওয়েট, এরকম যে জায়গার মিলন স্থলগুলোকে বলে ইকোটোন। এই ছবিটা যদি আমরা লক্ষ্য করি, এখানে সব দিকে ভালোভাবে দেখতে পাবো যে বাঁ দিকে রয়েছে ল্যান্ড ইকোসিস্টেম, ডান দিকে হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। বাঁ দিকের এটা আমরা ইকোসিস্টেম 1 এবং ডান দিকেরটা ধরছি ইকোসিস্টেম 2। এই যে দুটো ইকোসিস্টেমের যে সংযোগস্থল,
এই সংযোগস্থল বা ট্রানজিশনাল ইকোসিস্টেম এটাকে বলা হচ্ছে ইকোটেন বা মার্শল্যান্ড। ফাংশন অফ অ্যান ইকোসিস্টেম, এবং একটা ইকোসিস্টেমের ফাংশন কী? এর ফাংশন হচ্ছে ইকোসিস্টেম হলো সম্পূর্ণ গতিশীল এবং বিস্তৃত সিস্টেম, এটা যা সাধারণত তিনটি প্রধান হেডে আলোচনা করা যেতে পারে। এটা হচ্ছে ভাস্ট এবং ব্রড, যেমন এনার্জি ফ্লো, নিউট্রিয়েন্ট সাইকেল, ইকোলজিক্যাল সাইকেল অর ইকোসিস্টেম ডেভেলপমেন্ট হলো ফাংশন এগুলো। ট্রপিক লেভেল, ট্রপিক লেভেল হচ্ছে দিস আর দ্য ভেরিয়াস স্টেপস অর লেভেল ইন দ্য ফুড চেন হোয়ার ট্রান্সফার অফ ফুড অর এনার্জি টেক প্লেস। অর্থাৎ ট্রপিক লেভেল হচ্ছে একটা স্তর থেকে আরেকটা স্তরের শক্তির ফুড চেন, মানে ফুড চেনের শক্তির যে প্রবাহ সেটা হচ্ছে ট্রপিক লেভেল, যেটা যেখানে হচ্ছে প্রথমে বেসে থাকে প্রডিউসার, তারপরে থাকে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার এবং সর্বোচ্চ স্তরে থাকে টার্সিয়ারি কনজিউমার। এটা হচ্ছে ট্রপিক লেভেল। ফ্লো অফ এনার্জি বা শক্তির প্রবাহ, দি এনার্জি the flow of energy through different steps in the food chain in unidirectional। অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় সর্বদাই একমুখী হয়ে থাকে। দিস মিনস দ্যাট এনার্জি ক্যাপচার বাই আউটক্রপস ডাজ নট রিটার্ন ব্যাক টু দ্য সোলার ইনপুট অ্যান্ড ইট দ্য পাসেস টু দ্য হার্বিভোরস। অর্থাৎ সোলার এনার্জি থেকে যখন প্রডিউসাররা সোলার এনার্জি খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেটা আর পুনরায় সূর্যতে ফিরে যায় না। এটা তখন কি হয় যে পরবর্তী টপিকে হার্বিভোর থেকে কার্নিভোর থেকে টপ কার্নিভোর এর মধ্যে এনার্জিটা প্রবাহ হতে থাকে। এই হচ্ছে এনার্জির ফ্লো। ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব, ফুড চেন কি না, বিজ্ঞানী ওডামের মতে ফুড চেন হলো বলছে একটা সিরিজ যেখানে অর্গানিজম টেকিং এ পার্ট ভেরিয়াস বায়োটিক লেভেল ফ্রম দ্য প্রডিউসার অ্যান্ড এন্ড ইজ কনজিউমার। অর্থাৎ খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্যকে সম্পর্কযুক্ত প্রাণীগোষ্ঠীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং একটা এই যে ক্রমিক পর্যায় গঠিত হচ্ছে, এই ক্রমিক পর্যায়টাকে বলা হচ্ছে ফুড চেন। আমরা যদি ডান দিকের ছবিটাতে দেখি, যেখানে দেখতে পাবো মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গ্রাসল্যান্ড, যেমন যেখানে সবুজ উদ্ভিদ, ধান গাছ বা গম গাছ, ভুট্টা গাছ যে কোনো হতে পারে, যারা প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করে, এবং তাদের খাচ্ছে গ্রাসহপারকে খাচ্ছে ব্যাং, এবং ব্যাংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে সাপ, সেখানে টার্সিয়ারি এবং টপ কনজিউমার থাকছে ঈগল, যে ওই সাপটাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এইভাবে যে খাদ্যটা একটা এক টপিক থেকে পরবর্তী টপিক থেকে স্তরে স্তরে ভাগ হয়ে চলেছে। অ্যাকোয়াটিকের কথা যদি দেখি, অ্যাকোয়াটিকে জল নিমজ্জিত সবুজ ছোট ঘাস পাতা, তাদেরকে ছোট ছোট মাইক্রো অর্গানিজম যারা আছে, যেমন ডায়াটমস, অ্যালগি এরকম বা কোপেপডস, যারা তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে মাছ, এবং মাছ খাচ্ছে সারস। এইরকম করে অ্যাকোয়াটিকের ফুড চেন তৈরি হয়। ফুড ওয়েব, ফুড ওয়েব হচ্ছে ইজ দ্য গ্রুপ অফ সেভারেল ইন্টারকানেক্টেড ফুড চেন। অর্থাৎ বাস্তুতন্ত্রের যে অনেক ধরনের ফুড চেন যারা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড হয়ে থাকে, এবং একটা জালকে ইন এ ফুড ওয়েভ অ্যান অর্গানিজম গেট ফুড ফ্রম মোর দেন ওয়ান গ্রুপ অফ অর্গানিজম। অর্থাৎ একটা প্রাণী সেই গ্রুপের বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে একটা জালকের আকার গ্রহণ করছে, যেটাকে বলা হয় ফুড ওয়েভ বা খাদ্য জাল। যদি ছবিটার দিকে ভালোভাবে দেখি তাহলে সব খুব সহজেই বুঝতে পারবো, যেখানে সবুজ উদ্ভিদ আছে বিভিন্ন ধরনের, তাকে ইঁদুর খাদ্য হিসেবে গ্রহণ করছে, গ্রাসহপার, বাটারফ্লাই সবাই তাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। সেখানে আবার গ্রাসহপারকে ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করছে, আবার বাটারফ্লাইকে পাখিরা খাচ্ছে, ফড়িং আছে যে প্রাথমিক উপাদানের খাদ্য খাচ্ছে, ফড়িংকে আবার পাখি খাচ্ছে, আবার ব্যাঙকে সাপকে সাপকে আবার হচ্ছে শিয়ালও ধরছে, আবার শিয়াল ইঁদুরকেও ধরে খাচ্ছে। এটা হচ্ছে একটা জালকের আকার, মানে একটা কমিউনিটিতে বিভিন্ন যে ফুড চেন আছে তারা একটা জালকের আকার, যে মানে একে অপরের উপর নির্ভরশীল, একটা জালকের আকার গঠন করছে, যেটা হচ্ছে ফুড ওয়েব।
ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড বা ফুড পিরামিড বা খাদ্য পিরামিড। ফুড পিরামিড বা খাদ্য পিরামিড হলো কোনো বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরগুলোকে যদি আমরা ক্রম পর্যায়ে, যেমন অর্থাৎ প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশারি কনজিউমার এবং কোয়াটারারি কনজিউমার পর্যন্ত আমরা পরপর সাজাই, সেটা যেটা একটা পিরামিডের আকার ধারণ করে, এবং এটাকেই বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। এবং এই ধরনের পিরামিডের প্রথম ব্যাখ্যা দেন বিজ্ঞানী চার্লস এলটন 1927-এ। এবং তিনি এই পিরামিডটাকে তিনটে ভাগে ভাগ করেন: সংখ্যার পিরামিড অর্থাৎ নাম্বার অফ পিরামিড, শক্তির পিরামিড বা পিরামিড অফ এনার্জি, এবং বায়োমাসের পিরামিড বা পিরামিড অফ বায়োমাস। এই তিনটে ভাগে ভাগ করেন। পিরামিড অফ নাম্বার বা সংখ্যার পিরামিড। দ্য নাম্বার অফ অর্গানিজম ইন এ ফুড চেন ক্যান বি রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি ইন এ পিরামিড। ইচ বার রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অ্যাট ইচ টপিক লেভেল ইন দ্য ফুড চেন। অর্থাৎ কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরের জীবেদের খাদ্য সম্পর্কে ভেতরে যদি আমরা সাজাই, যে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত জীবেদের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে, কিন্তু আকৃতিতে ক্রমশ বৃদ্ধি পায়। যেমন তৃণভূমির খাদ্য পিরামিডে যদি ঘাস জাতীয় উদ্ভিদ, তাদের সংখ্যা সর্বাধিক, এবং তৃণভোজীদের যারা থাকে তাদের সংখ্যা উৎপাদক অপেক্ষা কম। তেমনি মাংসাশী প্রাণীদের সংখ্যা আরও কমে গেছে, কিন্তু তাদের যে আয়তন, শরীরের যে আয়তন, সেটা কিন্তু একেবারে বৃদ্ধি পেয়েছে। এবং এই সংখ্যার পিরামিডের একক হচ্ছে সংখ্যা বর্গমিটার পার বছর। এই পিরামিড অফ নাম্বার এটা হচ্ছে আপরাইট এবং ইনভার্টেড দুই ধরনের হতে পারে। এখানে ছবিতে স্পষ্টই দেওয়া রয়েছে যে আপরাইট পিরামিড বাঁ দিকে এবং ইনভার্টেড পিরামিড ডান দিকে। আপরাইট পিরামিড হচ্ছে এটা গ্রাসল্যান্ড আমরা দেখতে পাবো, মানে চারণভূমির বাস্তুতন্ত্রে এই ধরনের আপরাইট পিরামিডে দেখতে পাই, যেখানে প্রডিউসার তাদের সংখ্যা প্রচুর পরিমাণে, এবং তাদের পর থেকে সেই প্রাইমারি কনজিউমার যারা প্রডিউসারদের খাদ্য সংগ্রহ করে তাদের সংখ্যা একটু কম, এবং তারপর হচ্ছে সেকেন্ডারি কনজিউমার যারা প্রাইমারি কনজিউমারদের খাদ্য গ্রহণ করে, পরবর্তীতে টারশিয়ারিতে কোয়াটারারি কনজিউমার, তাদের সংখ্যা পরবর্তী হ্রাস পেতে থাকে, যেটা হচ্ছে আপরাইট প্রকৃতির। আর ইনভার্টেড পিরামিড যেটা হচ্ছে পিরামিড অফ নাম্বার, যেটা আমরা দেখতে পাবো এতে না একটা বড় গাছের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, সেখানে হচ্ছে আমরা আপরাইট ইনভার্টেড পিরামিড দেখতে পাবো। যেমন হচ্ছে যেখানে প্রডিউসার একটা গাছ বড়, কিন্তু সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুড ইটিং বার্ড থাকে, যাদের সংখ্যাটা সেই গাছটা থেকে অনেক বেশি, গাছটা থেকে তার সংখ্যা বেশি। আবার সেই পাখিদের শরীরে থাকে প্যারাসাইট, পাখিদের শরীরের মধ্যে প্যারাসাইট থাকে, যাদের সংখ্যাটা সেই পাখির থেকে একটা পাখির তুলনায় অনেক বেশি, এবং সেই প্যারাসাইটের তুলনায় হাইপার প্যারাসাইট থাকে আরও বেশি, যাদের সংখ্যাটা পরবর্তী যেমন আয়তন কমছে বাট সংখ্যাটা বেড়ে চলেছে, সেটা হচ্ছে ইনভার্টেড পিরামিড অফ নাম্বার। দ্য পিরামিড অফ বায়োমাস বা জীবভর বা বায়োমাসের পিরামিড। The pyramid of biomass is the graphical representation that depicts the biomass exists in per unit area in all the different trophic level of the ecological system. অর্থাৎ জীবভর বা বায়োমাস বলতে এমন বোঝায় যে জীবদের মধ্যে কতখানি জৈব বস্তু আছে কোনো খাদ্য শৃঙ্খলে নির্দিষ্ট সময়ে একক আয়তন স্থানে সজীব বস্তু শুষ্ক বস্তু জীবভর। অর্থাৎ যেখানে উৎপাদকের জীবভর অপেক্ষা খাদ্যকের জীবভর ক্রমশ হ্রাস পেতে থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে পিরামিডের ভূমিতে সবুজ উদ্ভিদ যাদের বায়োমাস যদি 1000 কেজি থাকে, প্রাথমিক খাদ্যকের শরীরে সেটা যাবে 100 কেজি, এবং গৌণ খাদক তাদের শরীরে যাবে বায়োমাস 10 কেজি, এবং প্রগৌণ খাদকের যাবে 1 কেজি। এটা একটা এক্ষেত্রে ঊর্ধ্বমুখী পিরামিড এবং ইনভার্টেড পিরামিড, মানে অর্থাৎ আপরাইট এবং ইনভার্টেড দু রকমই পিরামিডটা পাওয়া যায়। আর এই পিরামিডের একক হচ্ছে গ্রাম বর্গমিটার পার বছর। যেমন ছবিতে পরিষ্কার আপরাইট এবং ইনভার্টেড পিরামিডের উদাহরণ দেওয়া রয়েছে। আপরাইট পিরামিড অফ বায়োমাস ফর গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, যেমন গ্রাসল্যান্ড যেখানে আমি বলেছিলাম যে সবুজ উদ্ভিদ 1000 কেজি, তার থেকে হচ্ছে হার্বিভোর 100 কেজি, আর
প্রাইমারি কনজিউমারে 10 কেজি এবং টার্সিয়ারি কনজিউমারে 1 কেজি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 10% করে কমতে 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 উঠে চলেছে। এই যে 10% কম, এটাকে বলা হচ্ছে লিন্ডেম্যানের 10% ল। অর্থাৎ সবুজ উদ্ভিদ দ্বারা অধিকৃত যে পরিমাণ এনার্জি, সেটা হচ্ছে পরবর্তী কনজিউমার শরীরে 10% করে মানে হ্রাস পেতে থাকে। এই যে 10% হ্রাস পায়, এটা হচ্ছে লিন্ডেম্যানের 10% ল, যেটা হচ্ছে আপরাইট পিরামিড অফ বায়োমাস বা গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে যেটাকে ব্যাখ্যা করে। আচ্ছা, ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস যেটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে, এক্ষেত্রে কী হয় না, ফাইটোপ্ল্যাঙ্কটন যারা থাকে বা প্রডিউসার, তাদের শরীরে যে পরিমাণ জীবভর বায়োমাসটা থাকে, পরবর্তী জু প্লাঙ্কটন ওই ফাইটোপ্ল্যাঙ্কটনকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের শরীরে তাদের থেকে কম থাকে, এবং জু প্লাঙ্কটনকে যারা ছোটো মাছ, তাদের ছোটো মাছের শরীরে আরও তাদের থেকে কম, কিন্তু আয়তনে বৃদ্ধি, শরীরে মানে শারীরিক যে আয়তনটা সেটা বৃদ্ধি পাচ্ছে, কনজিউমারের আয়তন বৃদ্ধি পাচ্ছে, বা কিন্তু বায়োমাস বা জীবভরটা সেটা কম যাচ্ছে। আর কার্নিভোর যারা হচ্ছে বড় মাছ, ওই ছোটো মাছেদের খাদ্য হিসেবে গ্রহণ করছে, এবং পরবর্তী মানে বায়োমাসের আয়তন বাড়লেও পুষ্টিটা কমতে কমতে উপরের দিকে এগিয়ে চলেছে, যেটা হচ্ছে ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস। এবং পিরামিড অফ এনার্জি বা শক্তির পিরামিড হচ্ছে অ্যান এনার্জি পিরামিড ইজ এ গ্রাফিক্যাল মডেল অফ এনার্জি ফ্লো ইন এ কমিউনিটি দ্য ডিফারেন্ট লেভেল রিপ্রেজেন্ট ডিফারেন্ট গ্রুপ অফ অর্গানিজম দ্যাট মাইট কম্পোজড অফ ফুড চেন। এবং পিরামিড অফ এনার্জি ইজ অলওয়েজ আপরাইট অ্যাজ এ ফ্লোস ইট, দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক হুইচ স্টেট দ্যাট দ্য এনার্জি ট্রান্সফার্ড অর ট্রান্সফর্মড মোর অ্যান্ড মোর অফ ইট ওয়াস্টেড। অর্থাৎ ওর যে শক্তি পেন বাস্তুতন্ত্রিক খাদ্য শৃঙ্খলে উৎপাদকরা যে পরিমাণ শক্তি অর্জন করে তার সবটাই প্রাথমিক খাদ্যকে সঞ্চারিত হয় না, তেমনি প্রাথমিক খাদ্য থেকে গৌণ খাদ্য, গৌণ খাদ্য থেকে প্রগৌণ খাদ্যকে যে শক্তি প্রভাব ক্রমশ হ্রাস পেতে থাকে, কারণ শক্তির স্থানান্তরণকালে শৈত্বিক শক্তির প্রায় 90% তাপ শক্তি রূপে মানে নির্গত হয়ে যায়। এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটাকে ব্যাখ্যা করে, নির্গত, এবং শক্তির পিরামিড গঠনের একক হচ্ছে কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর। এখানে যদি আমরা আপরাইট মডেল অফ পিরামিড অফ এনার্জিটা যদি দেখি, সেখানে খুব সহজে দেখতে পাবো, যেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন যারা রয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন যারা সৌরশক্তিকে আহরণ করছে প্রায় 31,080 কিলো জুল মিটার স্কোয়ার পার ইয়ার, এবং সেই ফাইটোপ্ল্যাঙ্কটনকে যখন জু প্ল্যাঙ্কটন খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাদের শরীরে সেটা কত পার্সেন্ট যাচ্ছে না 7,980 কিলো জুল পার মিটার স্কোয়ার পার ইয়ার। এবং পরবর্তী সেটা হচ্ছে ইনসেক্ট বা স্মল স্পিস যারা হচ্ছে ওই জু প্ল্যাঙ্কটন তাদের খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাদের শরীরে তখন 2,100 কিলো জুল পার মিটার স্কোয়ার পার বছর। এবং যেটা লার্জ ফিশ বা হাঙর, যেটা বড় মাছ, তারা হচ্ছে যখন ওই ছোটো মাছেদের খাদ্য হিসেবে গ্রহণ করছে, তখন তাদের শরীরে যাচ্ছে 126 কিলো জুল পার মিটার 126 কিলো জুল মিটার স্কোয়ার পার ইয়ার। এইভাবে শক্তির স্থানান্তর ঘটছে। এবার আসি ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে দ্য গ্রাফিক্যাল রিপ্লেসমেন্ট অফ অ্যান কমিউনিটি বাই আদার। অর্থাৎ ইকোলজিক্যাল সাকসেশন হলো নির্দিষ্ট সময়কালের মধ্যে নিয়মিত সুনিয়ন্ত্রিত গতিশীল বৃদ্ধি ও বিবর্তনের মধ্য দিয়ে যখন নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠে, এবং তাকে হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা ইকোলজিক্যাল সাকসেশন বলা হয়ে থাকে। অর্থাৎ অর্ডারলি প্রসেস কমিউনিটিস চেঞ্জ ইন এই ইউনিট এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা অর্ডারলি প্রসেসের মধ্যে একটা কমিউনিটির চেঞ্জ হতে থাকে। ইকোলজিক্যাল সাকসেশন প্রধানত কয়েকটি ভাগে আমরা দেখতে পাই, যেমন হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সাকসেশন বেসড অন স্টার্টিং। আচ্ছা, অটোজেনিক অ্যান্ড অ্যালোজেনিক সাকসেশন, যেটা হচ্ছে বেসড অন কজ, কি কারণের উপর ভিত্তি করে। আচ্ছা, অটোট্রপিক এবং হেটেরোট্রপিক সাকসেশন বেসড অন কমিউনিটি। আর হাইড্রোসিরি অ্যান্ড জেরোসিরি বেসড অন সাবস্ট্রেটাম এর ভিত্তি করে আমরা ইকোলজিক্যাল সাকসেশনকে 4 ভাগে ভাগ করে থাকি। তার মধ্যে হচ্ছে প্রথমত আসছি আমরা ইকোলজিক্যাল সাকসেশনে প্রাইমারি সাকসেশন বা প্রাথমিক পর্যায়ক্রম।
আচ্ছা, প্রাইমারি সাকসেশন হচ্ছে স্টার্ট ফ্রম অ্যান এরিয়া হোয়ার দেয়ার ওয়াজ নো প্রিভিয়াস লিভিং ম্যাটার, অর্থাৎ যে জমি বা জলাভূমিতে আগে কোনো জীব সম্প্রদায় বসবাস করতো না সেরকম জায়গাতে প্রাইমারি সাকসেশনটা ঘটে থাকে। যেমন হচ্ছে রক সারফেস, নিউলি ক্রিয়েটেড পন্ড, এই হচ্ছে। আচ্ছা, ফার্স্ট কমিউনিটি এস্টাবলিশ ইন নিউ এরিয়া কল্ড পায়োনিয়ার কমিউনিটি, অর্থাৎ এই এরিয়াতে এই নিউলি ফর্ম সাকসেশনে যখন কোনো জীব সম্প্রদায় প্রাথমিকভাবে বসবাস শুরু করে তখন সেই শ্রেণীর উদ্ভিদ সম্প্রদায়গুলো হচ্ছে পায়োনিয়ার কমিউনিটি, যেমন হচ্ছে লাইকেন, ফাইটোপ্ল্যাঙ্কটন প্রভৃতি। সেকেন্ডারি সাকসেশন স্টার্ট ফ্রম এ প্রিভিয়াসলি বিল্ট আপ সাবস্ট্রেটাম, অর্থাৎ এবং সাডেন চেঞ্জ কজ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এক্সিস্টিং কমিউনিটি, মানে দহন, চারণ, খনন, বৃক্ষমোচন প্রভৃতি কারণে কোনো স্থানের পরবর্তী জীবকুল ধ্বংসপ্রাপ্ত হলে সেই অঞ্চলটা অনাবৃত স্থানে হয়ে যায়, এবং সেই অনাবৃত স্থানে যখন নতুন করে উদ্ভিদ উপনিবেশ সৃষ্টি হয় তখন তাকে গৌণ পর্যায়ক্রম বলে। যেমন হচ্ছে ফায়ার, স্নোফল, বায়োটিক, এগুলো হচ্ছে কারণ হয়ে থাকে কোনো একটা জায়গা অনাবৃত হওয়ার জন্য। দাস দ্য এরিয়া বিকাম ডিভয়েড অফ অ্যানি লিভিং ম্যাটার, এবং সেকেন্ডারি সাকশন ইজ কম্পারেটিভলি র্যাপিড প্রসেস, এবং এটা একটা গৌণ জমি যেহেতু তুলনামূলক উর্বর থাকায় প্রাথমিক পর্যায়ক্রমের তুলনায় গৌণ পর্যায়ক্রম হাঁটা তখন সর্বদাই বেশি হয়ে থাকে। অটোজেনিক সাকসেশন হচ্ছে প্রাথমিক উপনিবেশ গঠনের পর যদি উদ্ভিদকুল পরিবেশের সঙ্গে এমনভাবে প্রতিক্রিয়া করে যে তার ফলে প্রাথমিক পর্যায়ের উদ্ভিদ পরবর্তী পর্যায়ের উদ্ভিদ গোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ তখন তাকে অটোজেনিক উদ্ভিদ পর্যায় মানে সাকসেশন বলা হচ্ছে। আফটার দ্যাট সাকসেশন হ্যাজ বিগান দ্য কমিউনিটি ইটসেলফ মডিফাই ইটস ওন এনভায়রনমেন্ট অ্যান্ড দাস কজিং ইট ওন রিপ্লেসমেন্ট, অর্থাৎ এই যে যেটা বললাম যে প্রাথমিক উপনিবেশ গঠনের পর উদ্ভিদকুল পরবর্তী মানে এমনভাবে তারা প্রতিক্রিয়া করে যে পরবর্তী উদ্ভিদ পর্যায়ে তারা প্রতিস্থাপিত হতে পারে। আর অ্যালোজেনিক সাকসেশন হচ্ছে রিপ্লেসমেন্ট অফ এক্সিস্টিং কমিউনিটি বাই এক্সটার্নাল কন্ডিশন অ্যান্ড নট বাই দ্য এক্সিস্টিং অর্গানিজম, অর্থাৎ বাহ্যিক পরিবেশের প্রভাবের ফলে যখন একটি সম্প্রদায় পরবর্তী সম্প্রদায়ের দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে অ্যালোজেনিক পর্যায়ক্রম বলে। এক্ষেত্রে পূর্ববর্তী যে মানে সম্প্রদায় ছিল তাদের প্রতিস্থাপিত হওয়ার পেছনে নিজেদের কোনো ভূমিকা থাকে না। যে ছবিতে যদি উদাহরণ দেখতে পাই যে অ্যালোজেনিক সাকসেশনের একটা পুকুর যেখানে ডেথ ডিউ টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভার পলিউশন, অর্থাৎ নদীতে যে মাছের মৃত্যু ঘটছে ইন্ডাস্ট্রি অর্থাৎ বাহ্যিক পরিবেশ ইন্ডাস্ট্রিয়াল মানে কেমিক্যাল সেখানে মেশার ফলে মাছের মৃত্যু হয়েছে, এটা বলতে এগুলো হচ্ছে অ্যালোজেনিক কজ। আর অটোজেনিক হচ্ছে যখন এমন পুকুরের বাস্তুতে যখন অ্যালগি ব্লুম হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেল, মানে এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে সেখানে সে জলে দ্রবীভূত অক্সিজেন বা খাদ্যের পরিমাণটা অনেকটাই কমে যায়, এবং কমে যাওয়ার ফলে যে আগের যেসব প্রাণী ছিল বা সম্প্রদায় ছিল তখন তাদের মৃত্যু ঘটছে, মাছেদের মৃত্যু ঘটে যাচ্ছে। তখন মানে একটা কমিউনিটির বৃদ্ধিতে আরেকটা কমিউনিটির ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে অটোজেনিক সাকসেশন। থ্যাংক ইউ। এই ছিল আজকের আমার টপিক। অল দ্য বেস্ট।